দেখে গেল উত্তর ভারতের নদী। এবার আসবো আমরা দক্ষিণ ভারতের নদী। দক্ষিণ ভারতের নদীর মধ্যে কি বললাম না, বিন্ধ্য পর্বতের পর থেকে যে সমস্ত নদীগুলো সেগুলো সব দক্ষিণ ভারতের নদী। যেমন দক্ষিণ ভারতের প্রধান নদী হলো নর্মদা নদী, যেটা কোথায় না, এখানে মধ্য ভারতের যে উচ্চভূমি সেই উচ্চভূমির অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে। মহাকাল পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, সেখান থেকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। আর এখানে তারপরেই আছে তাপ্তি নদী। তাপ্তি নদী মুলতাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পতিত হয়েছে কোথায়, আরব সাগরে। এরপরে আছে মহানদী। মহানদী উৎপত্তি লাভ করেছে সিওয়া পাহাড় থেকে। সিওয়া পাহাড় থেকে উৎপত্তি লাভ করে সেটা ছত্তিশগড়, তারপর উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পতিত হয়েছে কোথায়, বঙ্গোপসাগরে, উড়িষ্যার কাছে। চিল্কা নাম শুনেছি, এখানটা হচ্ছে চিল্কা হ্রদ, এই জায়গাটা হচ্ছে চিল্কা উপহ্রদ। ঠিক তারপরে হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে এই গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী, সেই কারণে দৈর্ঘ্যের বিচারে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। গোদাবরী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে, ত্রিম্বক, পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে সেটা প্রবাহিত হয়েছে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে, তারপরে সেটা প্রবাহিত হয়েছে কিছুটা তেলেঙ্গানার মধ্যে দিয়ে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে আসি কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীও মহারাষ্ট্র থেকে উৎপত্তি লাভ করেছে, পশ্চিমঘাটের মহাবালেশ্বর থেকে পর্বত থেকে উৎপত্তি লাভ করে সেটা মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে একদম সেটা বিজয়ারার উপর দিয়ে প্রবাহিত হয়ে সেটা পতিত হয়েছে কোথায়, বঙ্গোপসাগর, এবং সুবিশাল বদ্বীপ সৃষ্টি করেছে। এটা হলো কৃষ্ণা নদী। এবং তারপর আসি কাবেরী নদী। কাবেরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের অন্যতম পবিত্রতম নদী। গঙ্গার মতোই পবিত্র হিসাবে মান্য করা হয় দক্ষিণ ভারতে এই নদীকে, সেই কারণে একে কোনো কোনো স্থানে বা কোনো কোনো জায়গায় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই প্রশ্ন আসে যে দৈর্ঘ্যের বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা হলো গোদাবরী, আর পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা হলো কাবেরী নদী। এবং কাবেরী নদী হচ্ছে এটা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। এটা কর্ণাটক রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালা তালকাবেরী থেকে উৎপত্তি লাভ করে, সেটা তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয় এবং মোহনায় সুবিশাল বদ্বীপ সৃষ্টি করেছে। এগুলো হলো প্রধান প্রধান নদী। এবার এখানে একটা জিনিস লক্ষ্য কর, যেটা প্রশ্ন আসে যে এই যে দক্ষিণ ভারতের নদীগুলোর বেশিরভাগ নদী কিন্তু পূর্ব বাহিনী। ঠিক আছে, কেন পূর্ব বাহিনী হয়েছে? তার কারণ হচ্ছে যে মনে করা হয় যখন টারসিয়ারি উপযুগে যখন ভূমিকম্প শুরু হয়েছিল হিমালয় পর্বত তৈরির সময়, তখন কি হয়, এই জায়গাতে এই ঠিক মাঝ বরাবর এই অংশটাতে একটা বাঁকের সৃষ্টি হয়, এবং এই বাঁক সৃষ্টি হওয়ার জন্য এই অংশটা সামগ্রিকভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে স্বাভাবিক এক ঢালের সৃষ্টি হয়, এবং সেই স্বাভাবিক ঢাল সৃষ্টি হওয়ার জন্যই দাক্ষিণাত্য মালভূমি যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল বিশিষ্ট হয়েছে, তাই নদীগুলিও স্বাভাবিক নিয়ম অনুসরণ করে, ঢালের স্বাভাবিক নিয়ম অনুসরণ করে, ঢালকে অনুসরণ করে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাই দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী হচ্ছে পূর্ববাহিনী নদী। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আর একটা, যে তাহলে এই দুটো নদী নর্মদা এবং তাপ্তি নদী কেন পূর্ব বাহিনী হলো না, তারা কেন পশ্চিম বাহিনী হলো? তার কারণ হচ্ছে যে এই যে দুটো পর্বতমালা, বিন্ধ্য পর্বত এবং এখানে হচ্ছে সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত এবং সাতপুরা দুটোই হচ্ছে কি পর্বত, স্তূপ পর্বত। তোরা পড়েছিস স্তূপ পর্বত কি? স্তূপ পর্বত হচ্ছে যখন কোনো একটা চুক্তি বরাবর কি হয়, কোনো একটা অংশ উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে বসে যায়, তাই তো। গ্রস্ত উপত্যকা কি, যখন কোনো একটা অংশ নিচের দিকে বসে যায় তখন তাকে আমরা বলি কি, গ্রস্ত উপত্যকার পাশের দুটো অংশ হচ্ছে স্তূপ পর্বত, নিচেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। তেমনি যখন এই জায়গায় সৃষ্টি হয়েছিল এই বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত যখন সৃষ্টি হয়, তখন কি হয়, এই বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝখানে সৃষ্টি হয়েছে কি, এই গ্রস্ত উপত্যকাটা, এবং সেই গ্রস্ত উপত্যকাটার ঢাল হয় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, এই দিকে। তাহলে যেহেতু এই গ্রস্ত উপত্যকার ঢাল হচ্ছে
পশ্চিম থেকে পূর্ব দিক, এই পূর্ব থেকে পশ্চিম দিকে, এবং এই সাতপুরা পর্বতের নিকটেও যে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় তার ঢাল হয় পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে। সেই কারণে কি হয়েছে, এই ঢালকে অনুসরণ করেই নর্মদা এবং তাপ্তি নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে, সমস্ত নদীর ঠিক বিপরীতে। এটা হচ্ছে মূল কারণ যে নর্মদা এবং তাপ্তি নদী বিন্দু ও সাতপুরা পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং গ্রস্ত উপত্যকার ঢাল যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে, তাই সেই নদী দুটির স্বাভাবিক ঢালও কী হয়, পূর্ব থেকে পশ্চিম দিকে হয়ে আরব সাগরে পতিত হয়েছে। বোঝা গেল?